প্রণাম, লহ প্রণাম। কবিগুরু রবি তোমার চরণে আমার লহ প্রণাম। তোমার জন্মতিথিতে আমার শ্রদ্ধা ভক্তি জানাতে যে চাই, তারই লাগি এক অতীব ক্ষুদ্র আয়োজন করেছিল একেলাই। নিবেদিতে চাই তোমারে আমার প্রাণের প্রণতি, লহ প্রণাম, প্রণাম, লহ প্রণাম। হ্যাঁ, আজ এইখানে আমার এই ছোট্ট ঘরে তোমার প্রতিকৃতিতে মালা পরিয়ে, সুগন্ধি ধূপ দীপ জ্বালিয়ে, আমার পরিবারের কতিপয় মানুষের সামনে আর জনকয়েক প্রতিবেশী বন্ধু বান্ধবের উপস্থিতিতে আমি একেলাই তোমার জন্মতিথি উদযাপন করতে ভর্তি হয়েছি। না না, বিশ্বাস করো গুরুদেব, ইচ্ছেটা আমার ঠিক এরকম ছিল না। আমাদের এই প্রত্যন্ত গ্রামে তোমার জন্ম জয়ন্তী যথার্থভাবে অনেকদিন কেউ পালন করেনি। মাঝে মধ্যে কখনো কখনো যাও বা অনুষ্ঠান হয়, তা পাঁচ মিশেলি এক অনুষ্ঠানের ঘন্ট ছাড়া কিছুই না। আমি অতি সাধারণ এই গ্রামেরই ছেলে। বাবা একজন সামান্য চাষি। কষ্টে সৃষ্টে আমাদের দিন চলে যায়। তবু এই অভাব অনটনের মধ্যেও নিজের আগ্রহে উচ্চ মাধ্যমিকে বাংলায় ভালো নম্বর পেয়ে স্নাতক স্তরে বাংলায় অনার্স নিয়ে পড়েছি। ভালো নম্বর পেয়ে পাশ করেছি। বর্তমানে বাংলা নিয়ে এমএ করছি। এই দীর্ঘদিন বাংলাকে নিয়ে চলতে চলতে তোমাকে মনে প্রাণে গেঁথে ফেলেছি। বুঝেছি তুমি সম্পূর্ণ এক জীবন। তোমাকে মননে চিন্তনে গ্রহণ করাই হলো পূর্ণ জীবনের স্বাদ গ্রহণ করা। তাই নিজের সাথে সাথে আমার প্রিয়জন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে তোমার কথা শুনবো আর শোনাবো তোমার জন্মোৎসব পালন করে আনুষ্ঠানিকভাবে। এটাই আমি চেয়েছিলাম আজকের বিকৃত সংস্কৃতমুখী এলোমেলো ভাব জীবনধারা থেকে সরিয়ে এনে তোমাদের এক সুস্থ সুন্দর ও শুভ জীবনবোধকে সবার মাঝে ছড়িয়ে দেব। চেষ্টা যে করিনি তা নয়, কিন্তু দুর্ভাগ্য আমার, ছাড়া পেলাম না। বাবাকে বলেছিলাম, বাবা বাবা আমার ভীষণ ইচ্ছে এই গ্রামে আমি সত্যিকারের শুভ ইচ্ছা নিয়ে সৎ জনহিতার্থে রবীন্দ্র জয়ন্তী পালন করব। বাবা বলল, কি করবি? রবীন্দ্র জয়ন্তী? হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী। এই তো বৈশাখের 25 তারিখে তার জন্মদিন। বাংলার জ্ঞানী গুণী মানুষ এই দিনটা পালন করে থাকে। এ তো ভালো জ্বালা হলো দেখছি। বললি বাংলা অনার্স পড়লি, তারপর বললি এমএ পড়বো, তাও মানা করিনি। ভেবেছি পাশ করে একটা স্কুল মাস্টারের চাকরি অন্তত পাবি, তাই কষ্ট করেও তোকে পড়াচ্ছি। তা এখন আমার এ কেমন বায়না তো? বাবা বাবা পড়াশোনা মানে কি শুধু চাকরি করা, ভালো উপার্জনের চেষ্টা, ব্যাস? ভালো মানুষ হয়ে ওঠার জন্য না? আমি মুখ্য মানুষ, অত শত বুঝিনি বাবু। তাই আজ গ্রামে জ্ঞানী গুণী মানুষ তুই কোথায় পাবি? হ্যাঁ, অনেকদিন আগে স্বাধীনতার পর কোনো বছর গ্রামের ওই মুকুজ্জবাড়ির ছেলেটা, ওই রুদ্র না কি যেন নাম ছিল তার, ছিল বটে ছেলেটা, ওই যে রামকৃষ্ণ মিশনে পড়তো, সেই তো গ্রামে এসে কয়েকবার। হ্যাঁ, আমি তার কথা শুনেছি। বাবা আমার খুব ইচ্ছে ওই রকম করে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান করব। কবির সম্পর্কে শুনবো, বলবো, তার গান শুনবো, কবিতা আবৃত্তি করব, আর আমাদের জীবনে তাদের মূল্য কতখানি তা বিচার করার চেষ্টা করব। আরে গ্রামের ওই ক্লাবের ছেলেরাও তো এইসব করে, ওই কি যেন বলে ফাংশন। বাবা ওগুলোকে সুস্থ অনুষ্ঠান বলে না। শহর থেকে ভাড়া করে চারটি গাড়ি আনা, বাজনদারদের নিয়ে এনে লাড়ে লাপ্পা নাচ গান, যত বিকৃত সংস্কৃতি, ওগুলো আজকাল নাচ গান আবৃত্তির প্রতিযোগিতাগুলো দেখোনি? টিভিতেও তো দেখা যায় নাচ গানের প্রতিযোগিতায় যারা বেশি লাফাতে পারছে, চেঁচিয়ে আসর মাত করছে, তারাই জিতছে। ছন্দ লয়ের সঙ্গে ভাবের মিলন ঘটিয়ে যারা নাচছে গাইছে, তাদের কোনো স্থান নেই। তাই তো সব লোক ছুটে যাচ্ছে গিলতে।
বাবা, ওইসব বিদেশিদের ফেলে দেওয়া কুরুচিপূর্ণ শিল্পকলার দিকে দেশের মানুষগুলোকে ঠেলে দিয়ে তাদের চরিত্র ওই কুরুচিকর প্রবৃত্তিগুলোকে জাগিয়ে তুলছে ওরা। বাংলা তথা এদেশের ঐতিহ্যগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে। তাই তো আমাদের সমাজে আর পরিবারে এত অন্যায়, এত অবিচার। দেখ, আমি মুখ্য মানুষ, তুই যেটা ভালো হয় কর, কারণ ওইসব করতে তো অনেক খরচা হবে রে। তা অত খরচ খরচা না না বাবা, আমি এসব কলকাতার বড় বড় গাইয়ে বাজিয়েদের আনতে যাব না। এই গ্রামেরই আশেপাশেও কিছু কিছু শিল্পী গায়ক আছে শুনেছি, দেখি না যদি ওদের কাউকে আনা যায়। কয়েকজনকে আমি চিনিও। এরপর অতিথিদের চা জল খাবারের ব্যবস্থা আমি চালিয়ে নেব। টিউশন করে তো কিছু পাই, তুমি ভেবো না। তো গেলাম পাড়ার ও গ্রামের সাম্প্রতিক গান বাজনার লাইনের কিছু চেনা জানা ছেলে মেয়ের কাছে। একজনকে ডেকে বললাম, এই শ্যামল, এই শোন শোন শোন। আরে আরে শুনছি তুই তো আজকাল ভালোই গান টান গাইছিস, নামও করেছিস। শ্যামল তো বুক টান টান করে বড় মুখ করে বলেই ফেললো, তোর নাম করেছি মানে ফাটিয়ে দিচ্ছি। তুই এ লাইনের আর কতটুকু খবর রাখিস? তা তোর কোথাও বাইরেটা না আছে নাকি? তাকে তো বল, আগে থেকে বুক না করলে কিন্তু হবে না ব্রাদার। তাছাড়া দেখ, এখন এই কম্পিটিশনের যুগ, তাই নিশ্চয় কিন্তু বাজার দর মানে আরে রোগরা মানে পাইকা। তো তোর কিসের অনুষ্ঠান? না মানে এই মাসে আমার বাড়ির সামনে একটা রবীন্দ্র জয়ন্তী পালন করবো। তাই কি কি রবীন্দ্র জয়ন্তী? ও আচ্ছা, এই যার গানের কপিরাইট ফাইট সব উঠে গেল। হ্যাঁ গাই, এই নতুন কম্পোজিশন করে গাইতে হয় আজকাল। নয় না, পাবলিক নেবেই না। তো এইসব প্যান প্যানানি গান আজকাল চলে না। আমি প্রতিবাদ করে বলে উঠলাম, না না না, তোকে কিন্তু শুদ্ধ রাবেন্দ্রিক সুরেই গাইতে হবে। পারবি না? ঠিক আছে সে হবে কোন। দেখ, আমি গাই, আমার কিন্তু হ্যান্ড লাগবে, সাউন্ড সিস্টেম, জাক সেট, সিনথেসাইজার, এফেক্ট। তা ওদেরকে তো দিতেই কম করে 1000-1500 তো বেরিয়ে যাবে। তারপর আমিও তো আর কম নিতে পারবো না, পাবলিক জানলে তো আমার আবার ইমেজ খারাপ হয়ে যাবে। তবে হ্যাঁ বাবা, তোর অনুষ্ঠান অলিখিত ভাবে একটা কনসেশন আমি দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখছি বলে পালিয়ে এলাম। গেলাম পাড়ারই এক দিদির কাছে, শুনেছিলাম গানের চর্চা করে। বললাম দিদির কাছে আমার ইচ্ছের কথা। দিদি রসে বসে বেশ সুন্দর করে শুনিয়ে দিল তার কথা। ও তপন, তোমরা রবীন্দ্র জয়ন্তী করবে? বাহ, সে তো খুব ভালো কথা। আজকাল তো আর এসব সেভাবে গ্রামে গঞ্জে রবীন্দ্র জয়ন্তী হয় না, যা হয় সব পাঁচ মিশেলি অনুষ্ঠান। প্রোগ্রামে অনেকবার ইনভাইট হয়ে গেছি, তাই বলছি কয়েকটা আমি পাড়ার অনুষ্ঠান কয়েকটা নয় গান গেয়েই দেবো, কিন্তু আমার তবলচিকে তো বলতে হবে। তো গেলাম শিল্পীর নির্ধারিত তবলচির খোঁজে মুলুক ছেড়ে শহরে। বললাম তাকে, দাদা আমাকে অনুপদি পাঠিয়েছে বাড়িপুর থেকে। দাদাটি গাল ভরা হাসি নিয়ে একটা কৃত্রিম ভারেক্কি চালে বলল, ও অনেক পাঠিয়েছে, তা আসার সময় আমার সম্বন্ধে কিছু বলেনি? আর কিছু মানে? দেখো ভাই, যে কোনো ফাংশনে গেলে গাড়ি ভাড়ার মজুরি বাবদ আমি 2000 টাকা নিয়ে থাকি। কল বুক করতে অ্যাডভান্স 500। বলো তো আমি ডায়েরিটা আনি, তুমি বসো। ভদ্রলোক ডায়েরি আনতে ভেতরে গেল, আর আমি বেরিয়ে এলাম। তবু এখানে আমি হাল ছাড়িনি গুরুদেব। পাড়ার কিছু ছাত্রছাত্রীকে তোমার কবিতা মুখস্থ করিয়ে আবৃত্তি করানোর জন্য ঠিক করলাম। প্রথমে তো জনদাসের ছেলে মেয়ে নিচেও, দিন 2 বাদে ঘর বাড়িতে 2টি ছেলে এলো। কারো 2 লাইনের বেশি মুখস্থই হয়নি। একজন তো আবার পকেট থেকে মোবাইল বের করে 2 পাটি দাঁত বের করে বলেই বসে,
স্যার, মোবাইলে কবিতাটা তুলে নিয়ে হেডফোনে শুনে শুনে বললে হয় না? বয়সে ছোট, তবু ওদের কাছে হাত জোর করে বললাম, পরীক্ষার হলেও কি তোরা মোবাইল আর হেডফোন নিয়ে ঢুকিস? ঢুকতে দেয়? এর উত্তর পাইনি। তারপর গুরুদেব, তোমার ওই রবীন্দ্র নৃত্য, তার জন্য গেলাম আমাদের গ্রাম ছাড়িয়ে স্টেশন সংলগ্ন এলাকার এক দিদির কাছে। ভদ্রমহিলা ছোটদের নাচ টাচ শেখায়। অনুরোধ করে বললাম ওনার ছাত্রছাত্রীদের নিয়ে এক রবীন্দ্র নৃত্য গানের সঙ্গে পরিবেশন করার জন্য। ওহ, ভদ্রমহিলার সে কি ভাষণ! ইম্পসিবল, সামনে আমাদের ছেলে মেয়েদের নাচের অডিশন, জি বাংলা ডান্স বাংলা ডান্সে। এসব রবীন্দ্র জয়ন্তী করার এক মুহূর্তে সময় নেই আমার। গুরুদেব, এখানেই শেষ নয়। তোমার লেখা ডাকঘর নাটকের এক বিশেষ অংশ ওই অমল দইওয়ালা পাড়ার দুটি ছেলেকে দিয়ে অভিনয় করাবো ঠিক করেছিলাম, কিন্তু আবৃত্তির হাল দেখে আমার সেই ইচ্ছেটাও দমন করতে হলো। এক এক করে সব আশাই আমার নিরাশায় পরিণত হলো। শেষমেশ ঠিক করলাম কাউকে দরকার নেই, ও আমি একাই যা পারি করে দেবো। কিন্তু তোমার জীবন দর্শনের উপরে একটা বক্তব্য রাখাটা অত্যন্ত প্রয়োজন। আমি একজন সাহিত্যের ছাত্র, চেষ্টা করলে 2 কলম লিখে আমি নিজেই বলতে পারি, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মাস্টারমশাই গোছের কাউকে দিয়ে বলাতে পারলে তা সবার কাছে মান্যতা পায়। তাই গেলাম গ্রামের স্কুলের বৃদ্ধ মাস্টারমশাই ত্রিলোচন চক্রবর্তীর কাছে। মাস্টারমশাই, মাস্টারমশাই কে? মাস্টারমশাই, আমি তপনজ্যোতি মন্ডল, চিনতে পারছেন? আমি আপনার স্কুলের 92 সালে ব্যাচ। বলে প্রণাম করলাম। স্যার 2 হাত তুলে আমার আশীর্বাদ করে বললেন, বেশ বেশ, বলো এখন কি করছো? চাকরি বাকরি নাকি ব্যবসা? মাস্টারমশাই, আমি বাংলা নিয়ে এমএ পড়ছি। বাংলা? তা বেশ বেশ, বলো হঠাৎ আমার কাছে? মাস্টারমশাই, আমি এবছর আমার বাড়িতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করবো বলে ঠিক করেছি। আপনাকে সেখানে কবিগুরু সম্বন্ধে কিছু বলতে হবে। ও, রবীন্দ্র জয়ন্তী, খুব ভালো। আজকাল তো মানুষ রবি ঠাকুরকে ভুলতেই বসেছে, কজন আর তাকে বুঝবে? তবে কিনা উনি এমন কিছু কবিতা লিখেছেন যা কিনা স্থিরতার পর্যায়ে পড়ে না। এই যেমন ধরো সেই কবিতা কি যেন, হ্যাঁ মনে পড়ছে, ওই সাগরিকা। দেখো, ওই কবিতার শুরুতেই তিনি লিখেছেন, সাগর জলে স্নান করি সজল এলো চুলে, বসিয়াছিলে উপাল উপকূলে, শিথিল পীতবাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাবরণ দেখে, ইত্যাদি ইত্যাদি। বলতো, একটা নারীর স্নানসিক্ত শরীরের এই যে বর্ণনা, তা কি সকলের সামনে ব্যাখ্যা করা যায়? কি কি বলছেন মাস্টারমশাই? কবিতাটির মধ্যে তো অন্য অর্থ ব্যক্ত হয়েছে। আর বাবা, অন্য অর্থ পরিষ্কার তো লেখা আছে, আমি সেটাই বললাম। তুমি একবার ভালো করে ভেবে দেখো। আর ভেবে দেখা। মাস্টারমশাইয়ের এহেন রবীন্দ্র ভাবনার ব্যাখ্যা শুনে আমি তো আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলায় এমএ করা তখন কি করে সেগুলোকে বলান্তকরণ করবে গুরুদেব? তুমি বলবে কেন গিয়েছিলাম ওনার কাছে, তোমার সম্বন্ধে 2-4 কথা বলানোর জন্য। কিন্তু কি করব বলো, আমাদের এই গ্রামে গঞ্জে তেমন পণ্ডিত মানুষ আর কজনকেই বা পাবো। যাই হোক, সেদিন নিজের লজ্জাবোধকে কোনোভাবে চেপে রেখে বাড়ি ফিরে এলাম আর ভাবতে লাগলাম, এমনি করে কিছু কিছু মানুষ তোমাকে ভালোভাবে না জেনে নিজেও তোমাকে ভুল বুঝেছে,
আর অন্যদেরকেও ভুল বোঝাচ্ছে। মুহূর্তে আমার সব ইচ্ছাই আশা অসাড় বলে মনে হলো। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, ধন্য ধন্য পণ্ডিতস্মন্য যত রবীন্দ্রানুরাগী মানুষ, তোমাদের এই রকম রবীন্দ্র ভাবনার বিশ্লেষণ দেখে চরম আত্মগ্লানি লুকিয়ে নিয়ে চলেছি আমরা। গুরুদেব, এত সব দেখে শুনে আমি পুরো অনুষ্ঠানের ভাবনাটাই বাতিল করে দিয়েছি। হ্যাঁ, শুধু মনের মধ্যে একটা বড় আক্ষেপ আমাকে কষ্ট দিচ্ছে, যে তুমি বাংলা তথা সমগ্র বিশ্বকে আপন করে নিলে, পরম সহমর্মিতায় বিশ্ববাসীকে শোনালে অমৃতবাণী। সেই আমাদের বড় আপনজন তোমাকে হৃদয়ের শ্রদ্ধা ভক্তি নিবেদন করতে এত বিপুল অর্থ ব্যয় করতে হবে? তুমি কি এটাই চেয়েছিলে? প্রচুর অর্থ ব্যয় করে কিছু দম্ভী অহংকারী মানুষ, যাদের কাছে শিল্পকলা বিক্রয় টাকার লেনা দেনা, তাদের দিয়ে তাদের আসরে হবে তোমার অভিষেক। শিল্প সংস্কৃতি আজ তবে বাজারের পণ্য মাত্র, আর সেই বাজারে হবে তোমার অমৃত কথা। না, আমি তা হতে দিতে পারি না গুরু। তাই আমি আজ আমার এই ছোট্ট ঘরে তোমার ছবির সামনে বসে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি গুরুদেব। আর তোমার একটি গান তোমাকে নিবেদন করছি, যেমনটি তুমি নিবেদন করেছিলে পরম পিতার কাছে। নেই কোনো সঙ্গ, নেই কোনো বাজনা ও বাজনদা, শুদ্ধ তোমার সুরে সুর মেলানোর চেষ্টা। দেখি না, এখানে উপস্থিত আমার পরিবার পরিজন আর কতিপয় প্রতিবেশী ও বন্ধু বান্ধব স্বজন সেই সুরে আমার সুরে সুর মেলাতে পারে কিনা। সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। সুরের গুরু মন্দাকিনীর ধারা, উষার শুকতারা, মন্দাকিনীর ধারা, উষার শুকতারা, কনক চাপার কানে কানে যে সুর পেল শিক্ষা। সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। সুরের গুরু তোমার সুরে ভরিয়ে নিয়ে কৃত যাব, যাব যেথায় বেসুর বাজে তো। প্রণাম গুরুদেব।